নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝে গেছেন যে তৃণমূল আর ক্ষমতায় আসবে না? তাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় নানা রকম শব্দ শোনা যায়, মানে এক একবার এক এক রকম কথা। মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও যেন গিয়ে গুলিয়ে ফেলেছেন সবকিছু। তার সামনে যে ভয়ঙ্কর দুটো চাপ রয়েছে, সেই চাপের কাছে কার্যত কি নতি স্বীকার করছেন তিনি, এবং তিনি বুঝে গেছেন যে তার পরাজয় নিশ্চিত। কেন বলছি, চলুন শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন 2026-এর বিধানসভা নির্বাচন কিছুদিনের মধ্যে এসে যাবে। তার আগে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু কাজ এবং বেশ কিছু তার বাচনভঙ্গি, বেশ কিছু কথা সব বোঝাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও যেন একটা চাপে আছেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মানেই হচ্ছে যিনি আন্দোলন করে উঠে এসছেন বলে বলেন, এবং বাস্তবে সেটা সত্যি, কারণ তিনি একসময় আন্দোলন করেছেন। কিন্তু তার সেই লড়াকু মানসিকতাটা কোথায় যেন হারিয়ে গেছে। যেদিন থেকে তিনি ক্ষমতায় এসছেন তারপর থেকে ধীরে ধীরে ক্ষমতাকে তিনি এমনভাবেই প্রয়োগ করছেন, এমনভাবে সব কিছু করছেন যাতে এই রাজ্যে সাধারণ মানুষের সঙ্গে যেন একটা লড়াই চলছে। মানে যে কেউ বিরোধিতা করছে তার বিরুদ্ধে যেন একটা লড়াই চলছে, অলিখিত লড়াই। যে লড়াইয়ে কখনো কাণ্ডারি হয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন, তো কখনো তৃণমূলের মস্তান বাহিনী। যারা একদিন হারমাত ছিল সিপিএমে, তারা আজকে তৃণমূলের উন্মাদে পরিণত হয়েছে। এই লড়াইটা অসম লড়াই নয়, এই লড়াই ঠিক জায়গায় যাচ্ছে। 2011 ক্ষমতায় আসার পর থেকে 2014 বিজেপি কেন্দ্রে ক্ষমতায় এলেও এই রাজ্যে সেভাবে কিছু হয়নি। তাই 11 পরে 16 এই রাজ্যে সেভাবে বিরোধিতা দেখিনি। 16 পরে যখন 21 এলো তখন আমরা দেখলাম অলরেডি এই রাজ্যে বিজেপি একটা বড় ক্ষমতা নিয়ে নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা টাফ ছিল, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ওপর ভরসা রাখেননি, নিজের সাংগঠনিক ক্ষমতার উপরে ভরসা রাখেননি। তিনি বুঝে গিয়েছিলেন যে মুকুল রায়ের মতো একজন চতুর মাথার মস্তিষ্কের যিনি ব্যক্তি, যিনি সংগঠনটাকে বোঝেন, তিনি বিজেপিতে চলে গিয়েছিলেন 2019-এ। তাই তিনি বুঝেছিলেন যে বিজেপি এই রাজ্যে কিন্তু তার জায়গা দখল করে নিয়েছে, এবং তাই তিনি কিন্তু পিকে হায়ার করেছিলেন, মানে প্রশান্ত কিশোরকে, আপনারা জানেন। এবং তার ফলে আইপ্যাকের টিম কাজে লাগলো এবং তারা সবাই মিলে তৈরি করলো বাংলা এইবার তার মেয়েকেই চায়। যদিও বাংলা তার মেয়েকে চায় বললেও নন্দীগ্রামে বুঝিয়ে দেওয়া হয়েছিল যে বাংলা মেয়েকে চাইলেও এই মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে না। তো যাই হোক, সে তো সময় চলে গেছে। তারপরে 2021-এর পর থেকে 2026 মানে ইলেকশন এলো বলে, এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন যে তার যে সমস্ত কি বলবো রত্ন খচিত যে মন্ত্রিসভা ছিল, তার মধ্যে বহু রত্ন জেলে চলে গেছে। কেউ বেলে আছে তো কেউ জেলে আছে, পার্থ বেরোবে বোধহয়। তো এই বেলে থাকা জেলে থাকা লোকগুলোকে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে আর সেই লড়াই লড়ার জায়গায় নেই তিনি। এদিকে আবার উত্থান হয়েছে অভিষেক ব্যানার্জি, কিন্তু তাকে নিয়েও অনেক চিন্তা, কারণ বিরোধী দলের সমস্ত নেতারাই বলে যে কোথাও না কোথাও অভিষেক ব্যানার্জির নামটাও তারা তুলে নেয়, মানে ভাইপো যাবে, ভাইপো ফাঁসবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাঝে মধ্যেই দেখি হুঙ্কার দিতে, ইডি ডাকলে হুঙ্কার দেন, যো উখাড় না উখাড়লো, মানে কেন্দ্রকে তিনি বলেন। আর বলেন তিনি যে দড়ি মানে কি গলায় দড়ি দিয়ে ঝুলে যাব, মানে ফাঁসির মঞ্চে চলে যাবো আর কি, মানে প্রমাণ করতে পারলে। যাই হোক, এই সমস্ত কথা আমরা শুনি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় দলের মধ্যে কে যে ভালো কে যে মন্দ এটা বোঝা যায় না, মানে তৃণমূলের মধ্যে। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি এখনও সেই আইপ্যাকের ওপর ভরসা করছেন বলেই আমরা জানি। তো আইপ্যাকের ওপর ভরসা করে মমতা বন্দ্যোপাধ্যায় লড়তে চাইছেন বটে, কিন্তু তিনি বুঝে গেছেন যে এই রাজ্যে যেভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মাটি কামড়ে লড়ছে, এবং যেভাবে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য করার সঙ্গে সঙ্গে পুরনো কার্যকর্তাদের ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে, এই লড়াইটা কিন্তু অসম লড়াই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানতেন এবং জানেনও যে এই পুরনো কার্যকর্তা যারা ফিরে আসছে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে, তারা এবং তার সঙ্গে সঙ্গে নতুনদের উদ্যম, এই দুটো কাজে লাগলে ভয়ঙ্কর একটা অপ্রতিরোধ্য বাহিনী তৈরি হচ্ছে বিজেপির। কারণ নতুনদের যে উদ্যম, এই যে শুভেন্দু অধিকারী, তারপরে সুকান্ত মজুমদার এবং যারা সব ছিলেন আর কি, যারা উদ্যম নিয়ে তৈরি করছেন বিজেপিকে নতুন উদ্যমে তৈরি করেছিলেন, এবং তার সঙ্গে পুরনো বিজেপি যারা সিপিএমের আমলে বাম আমলে লড়াই লড়েছিল, তাদের সেই অভিজ্ঞতা সবগুলোকে পাঞ্চ করলে যেটা আসবে না সেটা কিন্তু ভয়ঙ্কর, আর সেটা তিনি বুঝে গেছেন। এবং তার সঙ্গে সঙ্গে আরও সে বলে না মরার ওপর খাড়ার ঘা, তো মরার ওপর খাড়ার ঘায়ের মতো এসে গেছে কিন্তু এসআইআর নিয়ে কিন্তু তিনি প্রচণ্ড চিন্তিত। এসআইআর হলে এই রাজ্যে বহু বহু ভুয়ো ভোটার বাদ হয়ে যাবে, যাদেরকে ওই আর কি মারা যাওয়ার পরও যাদেরকে নিয়ে এসে ভোট দেওয়াতেন আর কি এই রাজ্যে তৃণমূল কংগ্রেস, এটা অভিযোগ
যে মারা যাওয়া ব্যক্তি এসে গিয়ে ভোট দিয়ে চলে যেত, মানে প্ল্যানচেট করার দরকার নেই, প্ল্যানচেট হয় না সেসবের দরকার নেই, ভোট এলেই নাকি মোটামুটি চলে আসতো, তারা ওপর থেকে চলে এসে ভোট দিয়ে চলে যায়। তো এইরকম একটা যে সিস্টেম তৈরি করে রেখেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ফলগুলো, মানে তৃণমূল কংগ্রেস, যেটা অভিযোগ। তো সেই অভিযোগ যখন এতটাই আছে, তখন এই ভোটারগুলো, ভুয়ো ভোটার বাদ হয়ে গেলে এই জায়গাটা কিন্তু বিরাট খালি হয়ে যাবে। এমনিতেই বিজেপি কিন্তু ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে তৃণমূলের। যতই তৃণমূল বলুক আমরা জিতবো আমরা জিতবো, কার্যত কিন্তু প্রত্যেকটা রেজাল্ট বলছে যে বিজেপি কিন্তু ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। যখন তখন পালাবদল হতে পারে, আর এই ভুয়ো ভোটার বাদ গেলে বিরাট ভয়। এবং একটা অদ্ভুত ব্যাপার যেটা আমি প্রথমে বলছিলাম, সেটা হচ্ছে বিজেপির পুরনো কার্যকর্তারা ফিরে এলে তারা সেদিনের সেই লড়াই জানতো, যে লড়াইটা ছিল অসম লড়াই, বামফ্রন্টের সেই লড়াই ছিল ভয়ঙ্কর লড়াই। সেই লড়াইয়ের মধ্যে যারা ওই ঝান্ডা ধরে গেছিল, তারা যখন ফিরে আসে তারা জানে স্ট্র্যাটেজি কী। কারণ সেই সময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে কাঁধে কাঁধ মিলে লড়াই লড়েছিল সেই সব নেতারা, কারণ তখন এনডিএ জামানা ছিল। তো এনডিএ জামানায় কাজ করা সমস্ত নেতারা যখন ফিরে আসছে, তারা জানে কিভাবে কোন কায়দায় এই তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে। তার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারীর যে ডেডিকেশন, শুভেন্দু অধিকারীর যে একদম কি বলবো প্রবল ইচ্ছে এই সরকারকে ফেলার, এই দুটো কম্বিনেশন ভয়ঙ্কর। আর তার সঙ্গে এসআইআর। আরও একটা জিনিস কি বলুন তো, এই রাজ্যের প্রত্যেকটা মানুষ বুঝে গেছে যে এই রাজ্যে অ্যাকচুয়ালি অবস্থাটা কি। দুর্নীতি একটা এখানে শিল্প হয়ে গেছে। বলে না শিল্প আসছে না, শিল্প আসছে না, শিল্প এখানে একটা বড় শিল্প আছে, তাই অন্য কোনো শিল্প এখানে আসে না। যেটা সবচেয়ে বেশি প্রাউড ফিল করা উচিত ছিল তৃণমূলে, যে আমাদের এখানে একটা শিল্প আছে, যে শিল্পের সামনে সব শিল্প শেষ। সে শিল্প হচ্ছে দুর্নীতির শিল্প। সেই দুর্নীতির শিল্প করা এই তৃণমূল কংগ্রেস জানে তারা যে তার এই দুর্নীতিটাকে আর মানুষ মেনে নিচ্ছে না। এক শ্রেণীর মানুষকে এখনো ভুল বুঝিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংক হিসেবে রেখে দিয়েছে। আমি জানি আপনি ঠিক ধরছেন, মুসলিম ভোট ব্যাংক। মুসলিম ভোট ব্যাংকটাকে ধরে রাখার চিন্তা করছেন কিন্তু মমতা ব্যানার্জি। কিন্তু তারাও ধীরে ধীরে বুঝছে যে বকটুই কাণ্ড থেকে শুরু করে সব জায়গায় মরছে কে, মারছে কে, জেলে থাকছে কে, সবটাই দেখবেন মুসলমান। তাই তারাও জানে, তারাও বুঝছে। বিভিন্ন জায়গায় দেখুন, বিভিন্ন জায়গায় আপনি একটু এদিক ওদিক নজর ঘোরান, দেখতে পাবেন সব কিছু যে তাদেরকেও ইউজ করা হচ্ছে। এবং তারাও বুঝে গেছে যে এই যে এসআইআর বলুন বা সিএ, এতে কখনোই কোনো জায়গায় এসআইআর বলুন, সিএ বলুন বা অন্য কিছু বলুন, তাতে কোনোদিন বাংলার কোনো মুসলিমদের বা ভারতবর্ষের বুকে থাকা আসল মুসলিম যারা আছে, যারা দীর্ঘদিন ধরে ভারতেই রয়েছেন, ভারতটাকে যাদের নিজের দেশ বলে ভাবেন, তাদের বিরুদ্ধে কিচ্ছু নেই, তাদের কোনো কিচ্ছু হবে না। এবং সিএটাকে নিয়ে যেভাবে ভ্রান্ত ধারণা ছড়ানো হয়েছিল তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসের তরফ থেকে, আজকে বাংলার মুসলিমরা বুঝে গেছে সিএতে তাদের কোনো তাড়ানোর ব্যাপার নেই। আর তারা কিন্তু এটাও বুঝছে যে এসআইআর আগেও হয়েছে 2002-এ, এবার হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিপিএম যেভাবে গেল রব তুলছে, অ্যাকচুয়ালি এটা কিন্তু গেল করার কোনো জায়গা নেই। কারণ এর আগেও হয়েছে, বাম রাজত্ব হয়েছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেনি বা কংগ্রেস কিছু বলেনি। এবার হচ্ছে, এখনও এই রাজ্যে তৃণমূল কংগ্রেস আছে, কেন্দ্র সরকারটা বদল হয়েছে, কিন্তু তাতে কি হয়েছে? এসআইআর তো হবেই। এবং এসআইআর যে হবে, এটা যদি বাংলার মুসলিমরা বুঝে যায় যে এসআইআরে কখনোই আমাদের তাড়ানোর ব্যাপার নেই, কোথাও সিএতে আমাদের নিজেদের তাড়ানোর ব্যাপার নেই, সব কিছু কিন্তু হচ্ছে বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা মুসলমান, যারা এই দেশের লোক নয়, তাদের বিরুদ্ধে। তাই এগুলো যখন তারা বুঝে যাবে, অটোমেটিক হয়তো তারাও কিন্তু ভাববে। আর এইটুকু পোর্শনকে বাদ দিলে বাকি সবাই কিন্তু ধীরে ধীরে বুঝে গেছে। আর যেভাবে দুর্নীতি, যেভাবে মহিলাদের উপর অত্যাচার হয়েছে, যেভাবে বকটুই কাণ্ড থেকে শুরু করে সমস্ত কাণ্ড আপনি যদি দেখেন, এবং তার সঙ্গে সঙ্গে পার্ক স্ট্রিট কাণ্ড থেকে শুরু করে একদম আমাদের আরজিকর কাণ্ড, তারপরেও অনেক কিছু, ল কলেজ থেকে শুরু করে সব জায়গায় মহিলাদের উপর যা অত্যাচার হয়েছে, যা হচ্ছে, যা দেখছি আমরা, তা দেখার পরে বাংলার মেয়েরা রাত জাগার একটা ডাক দিয়েছিল। এবার বাংলার মা বোনেরা সবাই ডাক দেবে তৃণমূল ভাগাও। তো তৃণমূল ভাগাওয়ার দিন কিন্তু এসে যাবে 2026-এ। তাই কি মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে বিধানসভায় দাঁড়িয়ে বলছেন মোদি চোর, মোদি চোর, মোদি চোর, মোদি চোর, মোদি চোর, বিজেপি 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 চোর, সবাই সমান না, মোদি চোর। তারপরে বলছেন আমি বলছি না, আপনারা বলবেন না। মানে অদ্ভুত ব্যাপার, অদ্ভুত জিনিস আমরা দেখছি। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে আমরা কোনোদিন দেখিনি। আসলে যখন কারোর ক্ষমতা চলে যাওয়ার সময় হয়, তখন কিন্তু মানুষ এভাবেই রিয়্যাক্ট করে বলে আমার মনে হচ্ছে। যাই হোক, এটা তো আমার মনে হচ্ছে, আপনার কি মনে হচ্ছে জানাবেন। আর এই রাজ্যে 2026-এর ভোটে আপনার কি মনে হয় তৃণমূল কংগ্রেস টিকে থাকবে ক্ষমতায় নাকি থাকবে না?
জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম। আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনারা থাকুন। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই। নমস্কার বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।